আসসালামু আলাইকুম। আজকে ২১তম মৃত্যুবার্ষিকী মরহুম শাহ এস.এ.এম.এস কিবরিয়া সাহেবের। বাংলাদেশ সরকারের সাবেক আ সফল অর্থমন্ত্রী এবং জাতিসংঘের এসকাফের মহাসচিব এবং হবিগঞ্জ ও স ও লাখাই নির্বাচনী আসন অর্থাৎ হবিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি। ২০০৫ সালের আ ২৭ জানুয়ারি আ হবিগঞ্জের বদ্দের বাজারে উম উম গ্রেনেডের হামলায় শহীদ হন বাংলাদেশের তথা এশিয়ার গর্ব আমাদের হবিগঞ্জের প্রাণপুরুষ মরহুম শাহ এস.এ.এম.এস কিবরিয়া সাহেব। ২০০৫ সালের ২৭ জানুয়ারি বদ্দের বাজারের সেই দিনের সেই দুর্ঘটনার পর থেকে আমরা হারিয়েছি শাহ এস.এম.এস কিবরিয়া সাহেবকে, ওনার আপন ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাকে এবং আরও বেশ কয়েকজন। এছাড়াও গ্রেনেডের স্প্লিন্টারে আহত হয়ে হ্যাঁ, আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দরা প্রাণে বেঁচে গেলেও তারাও সারা জীবন আহ, সেই গ্রেনেডের ক্ষত নিয়ে, সেই কষ্ট নিয়ে সারা জীবন বয়ে বেড়াচ্ছে। আমরা আজকের এই বিশেষ দিনে প্রয়াত শাহ এস.এ.এম.এস কিবরিয়া সাহেবের আত্মার শান্তি কামনা করে এবং শাহ মঞ্জুরুল হুদা ওনার ভাইস্তান, তার আত্মার শান্তি কামনা সহ আরও যারা যারা ওই সময়ে বৈদ্যের বাজারে গ্রেনেডের হামলায় নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া এই কিবরিয়া সাহেবের দীর্ঘ এত বছরের যে গ্রেনেড হামলা হলো এবং এত সুন্দর তাজা প্রাণ যে ঝরে গেল, যে মানুষটি আমাদের বাংলাদেশের মানুষদেরকে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের হবিগঞ্জের প্রায় ১৮ লক্ষ মানুষের স্বপ্ন ছিল যিনি বেঁচে থাকলে এবং ওনার ক্ষমতার একটা নির্দিষ্ট সুন্দর সময় পেলে আমাদের এই হবিগঞ্জ জেলাসহ গ্রেটার সিলেট তথা সমস্ত বাংলাদেশকে এক ভিন্ন রূপ দিয়ে তিনি সাজাতেন। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে তিনি বাস্তবায়ন করতেন। বাংলাদেশের আপামর জনসাধারণের খেটে খাওয়া, মুটে মজুর, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর তথা আপামর সাধারণ মানুষ বিশেষ করে তাদের কথা তিনি খুব মন ভরে ভাবতেন। তাদের জন্য তিনি খুব চিন্তিত থাকতেন। সবসময় চিন্তা করতেন একটা দেশকে, এই বাংলাদেশকে কিভাবে এমন একটি সুন্দর দেশে রূপান্তর করা যায়, যেখানে আমাদের দেশ থেকে বৈষম্য দূরীভূত হবে, আমাদের দেশের মধ্যে কাজের ব্যবস্থা হবে,
আমার দেশের মধ্যে কৃষকরা তাদের কৃষি পণ্য খুব সহজ শর্তে পাবে। তাদের সার, বীজ সহ উৎপাদনের যে যন্ত্রপাতি সবকিছু তাদেরকে সহজলভ্য করে দেওয়া হবে। আমার দেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মেহনতি মানুষদের অধিকার বাস্তবায়নের জন্য যিনি অনেক সুন্দর রূপরেখা প্রণয়ন করেছিলেন, প্ল্যান অনুযায়ী সমস্ত বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন। এই বাংলাদেশের একটা মানুষও যেন না খেয়ে থাকতে না হয়। কোনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকারগুলোর ৫টার কোনো একটা অধিকার থেকে যেন আমার বাংলাদেশের একটি মানুষ বঞ্চিত না হয়, সেই নিরিখে তিনি উন্নত রূপ মডেল তৈরি করে, কর্মসূচি প্রণয়ন করে সুন্দরভাবে এগুতে যাচ্ছিলেন এবং বাংলাদেশের পল্লী অঞ্চলের উন্নয়ন, কৃষকদের উন্নয়ন, মফস্বল শহর তথা সমস্ত বাংলাদেশের যে যুব সমাজ রয়েছে তাদেরকে সুন্দরভাবে কাজে লাগানো, তাদেরকে কর্মমুখী করা, সুশিক্ষা দেওয়া, প্রতিষ্ঠিত করা, এই সকল ক্ষেত্রে ওনার অনবদ্য কর্মকাণ্ড, ওনার ভূমিকা ছিল অত্যন্ত অনবদ্য। শাহ এএমএস কিবরিয়া সাহেবের পুরো নাম ছিল শাহ আবু মোহাম্মদ শামসুল কিবরিয়া, যিনি জন্মগ্রহণ করেন ১ মে ১৯৩১ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন গ্রেনেডের হামলায়। অস্বাভাবিক যে দিন ওনার মৃত্যু হয়েছিল সেটা হয়েছিল ২৭ জানুয়ারি ২০০৫ সালে। তিনি বাংলাদেশি অর্থনীতিবিদ ছিলেন, কূটনীতিবিদ ছিলেন এবং একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তানের বৈদেশিক বিভাগে যোগদান করে কিবরিয়া সাহেব পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হয়েছিলেন। ১৯৮১ থেকে ১৯৮২ সালের মধ্যকার সময়ে তিনি জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকাব এর প্রধান নির্বাহী ছিলেন। এছাড়াও অর্থমন্ত্রী হিসেবে কিবরিয়া সাহেব ১৯৯৬ থেকে ২০০০ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তথা আওয়ামী লীগ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে এমপি বা সংসদ সদস্য হিসেবে তিনি হবিগঞ্জ ৩ বা হবিগঞ্জ লাখাই নির্বাচনী আসন থেকে নির্বাচিত হন সাংসদ হিসেবে। এস এম কিবরিয়া সাহেব ২০০৫ সালের ২৭ জানুয়ারি তারিখে তার নির্বাচনী এলাকায় সিলেটের অর্থাৎ বৃহত্তর সিলেটের যে হবিগঞ্জ জেলা, আমাদের হবিগঞ্জ জেলার বদ্দের বাজার একটি জায়গায় একটি প্রাইমারি স্কুলের সামনে এখানে একটি ছোট্ট একটা জনসভায় অংশগ্রহণ করতে যে ঘাতকের দুষ্ট খারাপ মানুষদের গ্রেনেডের হামলায় মর্মান্তিকভাবে অত্যন্ত কষ্ট পেয়ে তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন। ওনার জীবনী ছিল অত্যন্ত ব্রাইট, অত্যন্ত আলোকিত একটা জীবনী শাহ এস এম এস কিবরিয়া সাহেবের। এস এম কিবরিয়া সাহেব তিনি ১ মে ১৯৩১
তারিখে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের জালাল শাহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ইমতিয়াজ আলী, তিনিও একজন শিক্ষাবিদ ছিলেন। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি, এবং ওই বছরই বাংলা ভাষা আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশ কর্তৃক তিনি গ্রেপ্তার হন এবং অল্প কিছুদিন পরেই তিনি মুক্তি পান। 1953 সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পাকিস্তান সরকারের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় কৃতকার্য হয়ে পাকিস্তান বৈদেশিক বিভাগে যোগদান করেন। কিবরিয়া সাহেব আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্রুস্টনে ফ্লেচার স্কুল অব ল এবং যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ ফরেন অফিসে প্রশিক্ষণ গ্রহণ করেন। ওনার কূটনৈতিক জীবনও ছিল খুব বরেণ্য কূটনৈতিক জীবন, খুব মর্যাদার এবং খুব সুন্দর আলোকিত কূটনৈতিক জীবন। শাহ এস কিবরিয়া সাহেব পাকিস্তানের কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে কলকাতা, কায়রো, জাতিসংঘ মিশন, নিউ ইয়র্ক, তেহরান এবং জাকার্তায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ওয়াশিংটন ডিসিতে পাকিস্তান দূতাবাসে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে শাহ এস কিবরিয়া সাহেব ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে চাকুরি করেছিলেন। পাক দূতাবাসে কর্মরত অবস্থায় 4 আগস্ট 1971 সালে তিনি ও তার বাঙালি সহকর্মীবৃন্দ দূতাবাস ত্যাগ করে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতি আনুগত্য দেখান। পরে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে তদারকি করা সহ বাংলাদেশিদের পক্ষে জনমত গঠনে প্রভূত সহায়তা করে থাকেন। স্বাধীনতা যুদ্ধের পরও এস কিবরিয়া সাহেব ঢাকায় নবপ্রতিষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাজনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন। এছাড়াও তিনি সচিব হিসেবে প্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1973 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজিতে হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেন। 1976 সালে তিনি জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। 1978 সালে বৈদেশিক সচিব হিসেবে বাংলাদেশে ফিরে আসেন। 1979 সালের 77 জাতি গ্রুপের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে ম্যানিলায় আঙ্কটাডের সভায় নির্বাচিত হন তিনি, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি, এবং 1981 সালের মে মাস থেকে মার্চ 1992 সাল পর্যন্ত সময়কালে তিনি এসকাপের নির্বাহী সচিবের পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং 1986 সালে তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে জড়িত ছিলেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি কফি আনান, হি ওয়াজ দ্য আন্ডার সেক্রেটারি অফ এস কিবরিয়া। তিনিও এক সময় কিবরিয়া সাহেবের আন্ডার সেক্রেটারি ছিলেন। কিবরিয়া সাহেব
অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো, বিচক্ষণ, অত্যন্ত চিন্তাশীল, অত্যন্ত দেশপ্রেমিক, খুবই ভালো মানুষ ছিলেন। এবং মরহুম শাহ এস এম এস কিবরিয়া প্রয়াত বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী। তিনি আমার দাদা মরহুম প্রফেসর আব্দুল বশির চৌধুরী আমার দাদার সরাসরি খুব ঘনিষ্ঠ একজন ছাত্র ছিলেন। আমার দাদা নিজেও কিবরিয়া সাহেবের কথা আমার আব্বা চাচাদেরকে বলে গিয়েছেন যে হি ওয়াজ ভেরি মেরিটিয়াস স্টুডেন্ট in his class and always he was the best student in his class. So আমার দাদা যেমন বলে গিয়েছেন কিবরিয়া সাহেবের সম্পর্কে, আবার দাদাকে আমরা দেখি নাই। দাদা ছিলেন আমাদের জন্মের অনেক পূর্বেই দাদা মারা যান। তো পরবর্তীতে কিবরিয়া সাহেব যখন অর্থমন্ত্রী হয়ে আসেন এবং ওনার সঙ্গে আমাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, এবং উনি আমার নানার বাড়ির দিকেও আত্মীয়। তো আমার যে নানার বাড়ি হবিগঞ্জের আউশপাড়া খন্দকার বাড়ি, সেই বাড়ি এটাই হচ্ছে আবার কিবরিয়া সাহেবের আপন খালার বাড়িও। তো সেই হিসেবে কিবরিয়া সাহেবের সঙ্গে তখনকার সময়ে রাজনৈতিক মানে চাকুরি জীবন থেকে যখন রিটায়ার্ড করে বাংলাদেশে আসেন এবং এখানে আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা হিসেবে রাজনীতিতে জয়েন করেন। আওয়ামী লীগ সরকার যখন 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় আসে, তখন ওনাকে যখন অর্থমন্ত্রী করা হয়, তখন অর্থমন্ত্রী হয়ে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, অনেক প্ল্যান করেছিলেন, অনেক ডিসিশন তিনি নিয়েছিলেন, অনেক ধরনের পরিকল্পনা করেছিলেন কাজ করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য কপাল, তিনি আসলে হায়াত পান নাই। আর কুচক্রী মহিলারা, খারাপ মানুষগুলা এত ভদ্র, নম্র, অমায়িক, এত শান্ত, এত দেশপ্রেমিক, এত ভালো একজন মানুষকে চিরতরে শেষ করে দিল গ্রেনেডের হামলায়। তো কিবরিয়া সাহেবের সঙ্গে ওনার মৃত্যুর পূর্বে যখন তিনি বিভিন্ন সময় হবিগঞ্জে আসতেন, ওনার সঙ্গে ওনার ভাইয়ের বাসায় বেশ কয়েকবার দেখা হয়েছে। এছাড়াও আমার নানার বাড়িতেও যখন গিয়েছেন, তখন ওনার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। তখন তিনি নিজেও বেশ কয়েকবারই স্মরণ করেছেন আমার দাদার কথা, যে আমার দাদা ওনার খুব প্রিয় একজন টিচার ছিলেন, আমার দাদা মরহুম প্রফেসর আব্দুল বশির চৌধুরী। আমার দাদাও খুব লার্নেড পার্সন ছিলেন। যে তখনকার সময়ে হবিগঞ্জ জেলার মধ্যে কোনো উচ্চশিক্ষিত লোকই ছিল না। 2 জন লোক শুধুমাত্র এমএ পাস ছিল। এর মধ্যে একজন শুধুমাত্র এমএ পাস, আর আমার দাদা ছিলেন তখনকার সময়ে আলিগড় বিশ্ববিদ্যালয়, বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, 4টা সাবজেক্টে মাস্টার্স করা। তো এবং দাদা খুবই জ্ঞানী, বিচক্ষণ, খুবই ভদ্র মানুষ ছিলেন। এবং আমি দাদাকে দেখি নাই। আমি যখন নিজেও ছোট ছিলাম এবং আমার বাংলাদেশে ছিলাম, আমি খুব ভদ্র, খুব শান্তভাবে চলাফেরা করতাম। আগের দিনের অনেক টিচাররা আমাকে নামাজে বা মসজিদে যখন দেখতেন বা চলাফেরায় খুব ভদ্রতা, তখন তারাও আমাকে খুব শ্রদ্ধা করতেন, মানে খুব স্নেহ করতেন, খুব মায়া করতেন। এবং অনেক টিচাররা তারা বা অনেক মুরব্বী যারা এখন দুনিয়াতে নাই, তারা কিন্তু আমাকে একাধিকবার অনেক মুরব্বী বলে গিয়েছেন যে আমাকে মায়া করতেন, মানে আমার মাথায় হাত বুলিয়ে বা আদর করতেন, এবং তারা আমাকে দোয়া করতেন এবং বলতেন, তোমার মধ্যে আমি বশির সাহেব অর্থাৎ বশির সাহেব হচ্ছে আমার দাদা মরহুম প্রফেসর আব্দুল বশির চৌধুরী, যে বশির সাহেবের যে ছায়া তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ, তারাও দুনিয়া থেকে চলে গেছেন এইসব মুরব্বীরা। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি। আজকে কিবরিয়া সাহেবের কথা বলতে যেয়ে তাদের কথাও মনে হলো, এবং যারা যারা সেই সময়ে কিবরিয়া সাহেবের সেই বদ্দের বাজারে নিহত হয়েছেন, তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এছাড়া যারা আহত হয়েছেন, তাদেরকেও আল্লাহ সুস্থতা দান করুন, তাদেরকে বাকি জীবন সুন্দরভাবে সুস্থতার সহিত নেক হায়াতে তাইয়্যিবা পেয়ে যেন তারা দুনিয়া থেকে থাকতে পারেন, বাঁচতে পারেন সুস্থতার সহিত ভালোভাবে। এটাও কামনা করি। কিবরিয়া সাহেবের রাজনৈতিক জীবনও ছিল বেশ সুন্দর।
তিনি জাতিসংঘের কার্যাবলী সম্পন্ন করে কিবরিয়া সাহেব ১৯৯২ সালে বাংলাদেশে ফিরে আসেন। দেশে সেবা করার লক্ষ্যে তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে সে বছরেরই সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে যোগদান করেন। একই সময়ে কিবরিয়া সাহেব জাতীয় দৈনিকগুলোতে অর্থনীতি এবং রাজনৈতিক ইস্যু নিয়ে বা রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়ন নিয়ে এইসব বিষয়ে বিভিন্ন নিবন্ধন লেখালেখি করে গিয়েছেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত হন এবং জুন ১৯৯৬ সালের ১২ জুন তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী হিসেবে যোগদান করেন। ২০০১ সালের জুলাই মাস পর্যন্ত ওই সরকারের মেয়াদকালীন সময়ে তিনি এই অর্থমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকেন। ১৯৯৭ সালের বার্ষিক সভায় কিবরিয়া সাহেব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এসকাফের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৮৮ সালের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২০০১ সালে ১ অক্টোবর যে সংসদ নির্বাচন হয় হবিগঞ্জ এবং লাখাই, মানে সারা বাংলাদেশে, সেখানে তিনি হবিগঞ্জ লাখাই এস কিবরিয়া সাহেব হবিগঞ্জ যে ৩ আসনের নির্বাচনী এলাকা অর্থাৎ হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয় সংসদে মেম্বার অব পার্লামেন্ট বা এমপি হিসেবে বা সাংসদ হিসেবে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব ক্ষমতার ৫ বছরের সময়কালকে অর্থনৈতিক উন্নতি ও স্থিরতার প্রতিকৃতি হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে ১৯৯৬ সালের পুঁজিবাজার ১৯৯৬ সালে ৯৬ সালে থেকে ২০০১ সাল এর মেয়াদ পর্যন্ত বাংলাদেশে প্রথমবারের মতো জিডিপির গড় ওনার সময়ে ৫.৮৩% উন্নীত হয়। মুদ্রাস্ফীতির গড় হার ছিল ৫% এর নিচে নেমে যায় এবং জুন ২০০১ সালে মুদ্রাস্ফীতির গড় হার আবার ১.৫৩% হয়। ১৯৯৫-৯৬ অর্থ বছরে ৩,৮৮৪ মিলিয়ন ডলারের স্থলে ২০০১ অর্থ বছরে ৬,৪৭৭ মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয় অন্য সময়ে। সামাজিক অবকাঠামো হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে ২০০১ অর্থ বছরে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে ২৪.৭% হয়। একইভাবে বিনিয়োগের হার ১৯.৯৯% থেকে বৃদ্ধি পেয়ে ২৩.৬৩% পর্যন্ত হয়। বাহ্যিক অর্থনৈতিক অবকাঠামো আরও উন্নত এবং আধুনিকায়ন হয়। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২,১০৫ মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে ৩,৬০০ মেগাওয়াট রূপান্তরিত হয়। চাউল এবং আটা উৎপাদন যেখানে ১৯৯৫-৯৬ অর্থ বছরে ছিল ১৯০.৬ মিলিয়ন মেট্রিক টন, সেখানে ২০০০ ও ২০০১ অর্থ বছরে উৎপাদন দাঁড়ায় ২৬৪.৯১ মিলিয়ন মেট্রিক টন। এই উৎপাদনের ফলে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে প্রথমবারের মতো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের গড় আয়ু ৫৮.৭ বছর থেকে বৃদ্ধি পেয়ে
2000 ও 2001 অর্থ বছরে 61.8 বছরে পৌঁছান। অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে গ্রামীণ এলাকায় মাথাপিছু খাদ্য গ্রহণের পরিমাণ দাঁড়ায় 2206.1 কিলো ক্যালোরি থেকে 2274.2 কিলো ক্যালোরি, এবং শহরাঞ্চলে 2220.2 কিলো ক্যালোরি থেকে 2283.2 কিলো ক্যালোরি হয়। সাক্ষরতার হার যেখানে 15 বছরের বয়সীদের ঊর্ধ্বে ছিল 47.3%, সেখানে 2000 সালে 64% দাঁড়ায়। শিশু মৃত্যুর হার যেখানে 1995-96 সালে ছিল প্রতি হাজারে 67 জন, সেখানে 1998 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 57 জনে নেমে আসে। মৃত্যুর হার নেমে আসে, কিন্তু অন্যান্য সকল যে সমৃদ্ধি, উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সব কিছুতে হয়। আর পুঁজিবাজার যেটা হচ্ছে, এটা হচ্ছে এখানে কিছু কিছু অন্যরা সিন্ডিকেট করেছিল, অন্যদের করে হঠাৎ করে তিনি নতুন অর্থমন্ত্রী হয়েছিলেন। তো ওরা এখানে আরো অনেক কিন্তু দায়ী রয়েছে। তো এটা ওনার কোনো হাত ছিল না। উনি আসলে বিষয়টা করে ওঠার আগে এখানে ওই যে আগে যে বড় বড় কোম্পানিগুলা ওরা সিন্ডিকেট করে ফেলেছিল, এবং ওরা শেয়ারগুলাকে ফেক শেয়ার শো করে ওদের প্রপার্টি বা অ্যাসেটস ভ্যালু দেখাইতো না, 2 ধরনের হিসাব করতো। তো এগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে, কারণ দুর্নীতিটা তো অনেক আগ থেকেই শুরু হয়ে আসছিল। তো হঠাৎ করে তো ওনার সময়টাতে আসলে একটা হয় আর কি। তো এটাও তিনি হয়তো পরবর্তীতে যদি ক্ষমতা পেতেন, এগুলো সব কিছুই ধরতেন এবং সবগুলাকে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেন, এবং যত কালোবাজারি, দুর্নীতিবাজ, দেশের টাকা যারা আত্মসাৎ করেছে, পাচার করেছে, এছাড়া দেশের সম্পদ যারা লুটপাট করেছে, শেয়ার মার্কেটের মাধ্যমে বিভিন্ন যে ফেক শেয়ার ছেড়ে মানুষকে, জনগণকে মানে ধোঁকা দিয়ে, মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা করেছে, এদের সবাইকে তিনি ধরতেন। তো ব্যাড লাক, আসলে পরবর্তীতে আওয়ামী লীগও ক্ষমতায় আসে নাই, এবং তিনি তো তারপরে তো এমপি ছিলেন, এবং তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তাই ওনার মন্ত্রিত্ব ছিল না, এবং তাছাড়াও উনি হায়াতও পান নাই। ওনার এত বড় একটা দুর্ঘটনা, ওনার জীবনটা চলে যায়। ওনার যে হত্যাকাণ্ড, এটা আসলেই খুব বিভীষিকাময়, খুবই কষ্টের একটা হত্যাকাণ্ড। এখনো আমার মনে আছে যে তখনকার সময়ে যে এখানে মুরব্বীরা ছিলেন, বা পাশে যারা ছিলেন, তাদেরকে তিনি বলেছিলেন, ঢাকা আর কত দূর, ঢাকা আর কত দূর। আমাদের দেশে কত উন্নয়ন হয়, কত মানে বিলাসিতা খাতে কত কোটি কোটি, হাজার কোটি টাকা বিনষ্ট হয়, হাইরে বাংলাদেশ। অথচ যে খাতে উন্নয়ন দরকার, স্বাস্থ্য খাত, সেবা খাত, জরুরি সেবা, জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স, তারপর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, এগুলো কিছু আমাদের দেশে ছিল না। যার ফলে সেই দিন কিবরিয়া সাহেবের সমস্ত দেহ, বিশেষ করে নিম্নাঞ্চল, ক্ষত বিক্ষত হয়ে গ্রেনেডের স্প্লিন্টারে সব উড়ে গিয়েছিল। তো তখন তিনি বলেছিলেন, ঢাকার কত দূর, অ্যাম্বুলেন্সে ওনার সময় পার হচ্ছিল না। কষ্টের সময়গুলো একটা মিনিটও আসলে পাস করা অনেক কঠিন। তো তখন তিনি বারবার বলছিলেন, ঢাকা কত দূর। ঢাকা আর নেওয়া হইল না। ঢাকার প্রতি এত লম্বা রাস্তা, সেই লম্বা রাস্তার মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। 2005 সালের 27 জানুয়ারি বিকেলে শাহ এস কিবরিয়া সাহেব হবিগঞ্জের বদ্রের বাজার প্রাথমিক বিদ্যালয়ে এক রাজনৈতিক জনসভায় উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতা শেষ করে স্কুল গেট দিয়ে বের হয়ে আসার সময় তাকে লক্ষ্য করে দ্রুত 2টি আরজেস গ্রেনেড নিক্ষেপ করা হয়। তিনি ও তার ভাই সহ, অর্থাৎ শাহ মঞ্জুরুল হুদা মঞ্জু ভাই সহ 3 সহযোগী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
কিবরিয়া সাহেবকে প্রথমে হবিগঞ্জ এবং মাধবপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তারের অনুপস্থিতি এবং চিকিৎসার সামগ্রীর অপ্রতুলতার জন্য তার কোনো চিকিৎসা করা যায়নি। পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকে প্রায় 65 মাইল বা অনেক দূরে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। হ্যাঁ, অ্যাম্বুলেন্স সহযোগে বারডেম হাসপাতালে শাহ এসএমএস কিবরিয়া সাহেবকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার আগেই তো তিনি মারা গেছেন। আহ, কিবরিয়া সাহেব এর হত্যাকাণ্ডে হবিগঞ্জের নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা সহ চিকিৎসকদের ভূমিকার ব্যাপক সমালোচনা আহ, আহ, ছিল আসলে। আম, সবাই এটা সমালোচনা করেছে এবং বিশেষ করে তৎকালীন যে ডিসি ছিল, আমার মনে হয় সেই ডিসিকেও সে হয়তো রিটায়ার্ড করেছে, তাকেও খুঁজে বের করে তাকেও এখানে প্রশ্নের মধ্যে নিয়ে আসা উচিত। কিবরিয়া সাহেব কিবরিয়া সাহেবের যে দল তখন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলন ও দেশব্যাপী হরতালের ডাক দিয়েছিল তখন। কিবরিয়া সাহেবের পরিবার ঢাকায় এ হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাস বিরোধী আন্দোলন করেন এবং বিশেষ করে শান্তি সপক্ষে নীলিমা একটি অরাজনৈতিক একটি সংগঠনও তারা করেছিলেন। 21শে মার্চ 2005 তারিখে বাংলাদেশ পুলিশ হবিগঞ্জে বোমা হামলার অভিযোগে 10 ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিল। এছাড়াও সিআইডি কর্তৃপক্ষ কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান সহ 14 জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগ দাখিল করেছিল। তো কিবরিয়া সাহেব এছাড়াও কিবরিয়া সাহেব যে আসলে মৃত্যুদণ্ড হয়েছে বা হয়েছে, তখন আসলে এই যে মানে ওনার চিকিৎসার ক্ষেত্রে একটা গাফিলতি ছিল। তারপর আমি বুঝলাম না তৎকালীন ডিসি সেটা মানে এবং তিনি একজন সাবেক প্রয়াত অর্থমন্ত্রী, মানে এত বরেণ্য ব্যক্তি অর্থমন্ত্রী। তখন হয়তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, তখন তিনি হয়তো মন্ত্রী না, কিন্তু তখন এমপি ছিলেন। কিন্তু তখন যখন তিনি বদ্দের বাজারে এমন একটা জায়গা যাবেন, আমি জানি না কেন তৎকালীন সময়ে ডিসি দায়িত্ব কি পালন করেছিল। কারণ এই লেভেলে একজন মানুষ যখন মানে একটা ছোটোখাটো জায়গাতে যাবেন একটা ছোটোখাটো প্রোগ্রামের জন্য, অবশ্যই সেখানে সিআইডিরা, বাংলাদেশ সরকারের যে তৎকালীন সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত সিআইডি, ডিবি, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকে অবশ্যই বিষয়গুলা তারা অবশ্যই জানতো এবং তাদেরকে সেই বিষয়ে তৎপর থাকা উচিত ছিল। তারা যদি ঠিকভাবে তাদের দায়িত্ব প্রতিপালন করত, হ্যাঁ, আমাদের মনে হয় না এইরকম ঘটনা ঘটত। কারণ তারা তাদের যথেষ্ট দায়িত্বে অবহেলা ছিল। হ্যাঁ, এদেরকে আসলে আমার মতে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তৎকালীন সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল বা সন্দেহভাজনভাবে যারা ছিল তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করলে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে করলে হয়তো সত্যটা বের হয়ে আসবে। কিবরিয়া সাহেব কিন্তু একজন লেখক হিসেবে খুব ফাইন একজন মানুষ ছিলেন। উনি একজন ভালো লেখক ছিলেন। শাহ এসএমএস কিবরিয়া সাহেব তিনি নিয়মিতভাবে জাতীয় দৈনিকগুলোতে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে নিবন্ধ নিয়ে রচনা করতেন। এছাড়াও তিনি সাপ্তাহিক মৃদুবাসন পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। উনি 4টি বইও কিন্তু রচনা করে গিয়েছেন। একটা হচ্ছে যেটা যেমন মৃদুবাসন 1997 সালে তিনি করেছেন। তারপর হচ্ছে দ্য ইমাজিং নিউ ওয়ার্ল্ড অর্ডার, ইমাজিং এটা করেছেন। তারপর হচ্ছে বাংলাদেশ একটা ক্রসরোডস। ওনার ব্যক্তিগত জীবন অত্যন্ত তিনি সদালাপী, মিষ্টভাষী, অত্যন্ত আন্তরিক, অত্যন্ত স্বদেশপ্রেমিক, দেশপ্রেমিক, অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, পোলাইট, নম্র, আন্তরিক,
এবং মানুষের কথা সবসময় ভাবতেন। খুবই একটা ফাইন একটা মানুষ ছিলেন। আম তো মৃদুভাষী পত্রিকাও তিনি করেছিলেন। তো উনার মৃদুভাষী উনার ব্যক্তিসত্তার সেখানে অধিকার ব্যক্তিসত্তার তিনি বিকাশ ঘটিয়েছেন। পরিশীতল ও মার্জিত ভদ্রলোক হিসেবে সামাজিকভাবে ভীষণ জনপ্রিয় ছিলেন আসলে তিনি। শাহ এসএমএস কিবরিয়া সাহেব বাংলাদেশের রাজনীতিতে তার সততা, দক্ষতা, বিনয়, শিষ্টাচার, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেশের তৃণমূল সকল মানুষকে দেখতেন তিনি। দেখলেন এবং তিনি নিরপেক্ষভাবে দৃষ্টিভঙ্গিতে সবকিছু বিচার করতেন এবং সকলের দল মত নির্বিশেষে সকলের কাছে বেশি তিনি অত্যন্ত সম্মানিত এবং আদর্শিক এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তিনি স্থান পেয়েছেন মানুষের অন্তরের মধ্যে। উম, তো কিবরিয়া সাহেবের আহ, ওনার খুব সুন্দর একটি সুন্দর সংসার, সুন্দর জীবন ব্যবস্থা এবং ওনার সন্তান পরিবার সবাই অত্যন্ত আদর্শিক। আহ, ওনার আহ, যে এই দুর্ঘটনা ঘটেছে 2005 সালের 27 জানুয়ারি বৈদ্যের বাজারে, হ্যাঁ, গ্রেনেডের হামলায় ওনার জীবন, অত সুন্দর জীবনটা চলে গেল। আমাদের সমস্ত হবিগঞ্জ জেলাবাসীকে বা সমস্ত বাংলাদেশকে তিনি আসলে কাঁদিয়ে চলে গেলেন চিরদিনের মতো। এই কিবরিয়া সাহেবের পত্নী, তিনিও ছিলেন অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র মহিলা। আহ, তো সেই আসমা কিবরিয়া, তিনিও কিন্তু কিবরিয়া সাহেবের অকাল আহ, জীবন প্রয়াণে তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন, অনেক কান্না করেছেন, অনেক চেষ্টা করেছেন একটা বিচার দেখে যাওয়ার জন্য। শান্তির সপক্ষে নীলিমা একটা অরাজনৈতিক আন্দোলনও তারা করেছিলেন, সংগঠন করেও তারা এর ব্যানারে অনেক কাজ করেছেন। আম, তো বিগত দিনেও আসলে বিভিন্নভাবে বিচারের নামে যে সঠিক বিচার বা সত্য বিচার যে আসবে, সেটা বিভিন্ন হয়তো বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। আহ, তো তিনি বিচারটা সুস্থ সুন্দর বিচার দেখে যেতে পারেননি। আসমা কিবরিয়া ও কিবরিয়া সাহেবের অকাল প্রাণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তিনিও কিন্তু খুব দ্রুত কিবরিয়া সাহেব মারা যাওয়ার আর পরে আর বেশি দিন বাঁচেননি। বেশ কয়েক বছরের মধ্যে তিনিও চলে যান। তারপর কিবরিয়া সাহেবের এক কন্যা এবং এক সন্তান, অর্থাৎ ডক্টর নাজনীন কিবরিয়া, তিনি আছেন আমেরিকার বুস্টন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর, ফুল প্রেজেন্ট প্রফেসর হিসেবে দায়িত্বে রয়েছেন। এবং এছাড়াও ওনার সুযোগ্য সন্তান ডক্টর রেজা কিবরিয়া, তিনিও অত্যন্ত যোগ্য, দক্ষ, বিশেষ করে অর্থনীতিতে, এবং উনি করা খুব ভালো স্টুডেন্ট এবং ওনার পিএইচডি করা। তাছাড়াও তিনি বেশ কয়েকটা সাবজেক্টে পড়াশোনা করা এবং ওনার একসময় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রাস্টের যে অক্সফোর্ড ছিল বা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি তিনি করেছেন, অধ্যাপনা করেছেন। তারপর তিনি বিদেশেও বড় বড় পর্যায়ে জব করেছেন। বিভিন্ন দেশে সরকারের যে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেই প্রয়াত কিবরিয়া সাহেবের সুযোগ্য উত্তরসূরি, ওনার সুযোগ্য সন্তান ডক্টর রেজা কিবরিয়া, বর্তমানে তিনি বাংলাদেশে আছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের বৃহত্তর সিলেটের অন্তর্ভুক্ত হবিগঞ্জ জেলা এক আসন, অর্থাৎ বাহুবল নবীগঞ্জ আসন থেকে তিনি নির্বাচন করছেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন এবং তার মার্কা হচ্ছে ধানের শীষ। আসলে কিবরিয়া পুত্র ডক্টর রেজা কিবরিয়ার হয়তো আজকে আওয়ামী লীগ করার কথা, বা ওনাকে, হ্যাঁ, আওয়ামী লীগটা এখন তো রাজনীতিতে নাই,
বা বিগত দিনেও ওনাকে হয়তো নৌকা থেকে নির্বাচন করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হয়তো কিবরিয়া সাহেবের যে অকাল যে প্রাণ চলে গেল বা এই গ্রেনেডের হামলায়, সেক্ষেত্রে ডক্টর রেজা কিবরিয়া বা ওনাদের পরিবারেরও যথেষ্ট একটা দুঃখ কষ্ট রয়েছে। সেটা হয়তো আওয়ামী লীগ তৎকালীন সময়ের যারা নেতৃবৃন্দ তারা হয়তো তাদেরকে নিয়ে যে একটু সান্ত্বনা দেওয়া, সাহস দেওয়া, বুঝানো, শক্তি দেওয়া এবং তাদের পাশে থাকা এবং ন্যায় বিচার সঠিক বিচার পাওয়ার জন্য যা, যা করণীয় সেটা যতটুকু করেছে সেটা হয়তো যথাযথ হয়নি। সেই ক্ষেত্রে কিবরিয়া পরিবারের মতে সেটা হয়তো মানে পুরোপুরি আম যে বিচার হওয়ার কথা ছিল, যেভাবে বিচার হওয়ার কথা ছিল, ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেটা তারা পায়নি। যার ফলে তাদেরও একটা দুঃখ ছিল, আওয়ামী লীগের উপরে একটা কষ্ট ছিল। তো এরই প্রেক্ষাপটে হয়তো ডক্টর রেজা কিবরিয়া আওয়ামী লীগের রাজনীতি থেকে আসলে তিনি হয়তো সরে গিয়েছেন। হ্যাঁ? কিন্তু উম কিবরিয়া পুত্র কিবরিয়া সাহেব যেমন ভালো, কিবরিয়া সাহেবের পুত্র ডক্টর রেজা কিবরিয়া অত্যন্ত অমায়িক, ভদ্র, বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত সুশীল মানুষ। উম তো যাই হোক, আমরা যেটা কিবরিয়া সাহেবের জন্য আমরা সবাই দোয়া করব। আজকে উনার এই মৃত্যুবার্ষিকীতে উনাকে আমরা প্রাণ ভরে স্মরণ করছি, শ্রদ্ধা করছি এবং উনার সাথে উনার পরিবার পরিজন সবারকে সমবেদনা জানাচ্ছি। আসমা কিবরিয়ার জন্য দোয়া করছি আল্লাহ যেন উনাকে ভালো রাখেন। কিবরিয়া সাহেবের সঙ্গে যারা, যারা তখন মৃত্যুবর মারা ইন হয়েছে হতাহত হয়েছেন সকলের জন্য দোয়া করছি। যারা আহত হয়েছিলেন তাদের জন্য দোয়া করছি, তাদেরও সুস্থতা কামনা করছি। এছাড়া পরিশেষে বলব, আজকের এই দিনে যে কিবরিয়া সাহেব তো নাই, কিবরিয়া সাহেবের হয়তো অনেক অপূর্ণ কাজ ছিল, অনেক স্বপ্ন ছিল। যে কাজগুলো হয়তো আমরা এই কাজগুলার সফলতা বা সেগুলার সুন্দর একটা আলোক বর্তিতা আমরা দেখতে পারি উত্তরাধিকার সূত্রে ডক্টর রেজা কিবরিয়ার মাধ্যমে। কারণ বংশ পরম্পরার একটা স্পেশাল একটা কোয়ালিটি থাকে। ভালো মানুষ যদি হয় তার ছেলে-মেয়ে ভালোই হয়। খারাপ মানুষে করে খারাপ হয়। হ্যাঁ, তো কিবরিয়া সাহেব যেহেতু অত্যন্ত ভদ্র, নম্র, বিচক্ষণ, জ্ঞানী, ভালো মানুষ ছিলেন, উনার সন্তান হিসেবে ডক্টর রেজা কিবরিয়াও আ একই কোয়ালিটির এবং খুবই ভালো। তো এইজন্য আমি বলব যে আসলে দলমত নির্বিশেষে দল-টল চিন্তা না করে যেহেতু ব্যক্তি হিসেবে হওয়া ভালো এবং কিবরিয়া সাহেবের এত বড় একটা আত্মত্যাগ, এত কিবরিয়া সাহেব কিবরিয়া পরিবারের, তো উনার ত্যাগের দিকে তাকিয়ে, উনার সম্মানের দিকে তাকিয়ে আমরা যেন আর দল বিবেচনা করি না। দল-টল বিবেচনা না করে আমরা সবাই যেন ডক্টর রেজা কিবরিয়াকে সমর্থন দিয়ে, সহযোগিতা দিয়ে, সর্বাত্মক সহযোগিতা করে উনাকে নিরঙ্কুশভাবে সবাই বিজয়ী করবেন সেটা আশা করছি। এবং আগামী দিনের যে কিবরিয়া সাহেবের যে অপূরণীয় কাজগুলা ছিল, স্বপ্নগুলা ছিল, সেই কাজগুলা হয়তো আগামী দিনে ইনশাআল্লাহ ডক্টর রেজা কিবরিয়ার মাধ্যমে তার হাত দিয়ে সেই কাজগুলা কিবরিয়া সাহেবের উম উম আ যে হ্যাঁ, আ রেখে যাওয়া কাজ যেগুলা উনি হায়াত পান নাই, শেষ করে যেতে পারেননি, সেই কাজগুলা ডক্টর রেজা কিবরিয়ার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হবে এবং বাংলাদেশের মানুষ, হবিগঞ্জ জেলার মানুষ, বাহুবল হবিগঞ্জের মানুষ, হবিগঞ্জ জেলা, সিলেটে, বৃহত্তর সিলেট এবং সমস্ত বাংলাদেশের মানুষ অ্যা অ্যা উম মানুষের মুখে, মুখে হাসবে শান্তির হাসি, কল্যাণের হাসি। মানুষ শান্তিতে, কল্যাণে এবং মানুষের মৌলিক সকল অধিকার কিবরিয়া সাহেবের পুত্র ডক্টর রেজা কিবরিয়ার মাধ্যমে হয়তো ওর সুন্দর সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন হবে এবং আমরা সবাই এই বাংলাদেশে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী অর্থনৈতিক পরিবেশ এবং কল্যাণমুখী রাষ্ট্র তথা সবার জন্য ঘরে, ঘরে কাজ, কর্মসংস্থান সবকিছু উন্নয়ন সবকিছু আমরা দেখতে পারবো। এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে কিবরিয়া সাহেবের জন্য আবারও মন থেকে দোয়া করে আমি আজকে ইমদাদ চৌধুরী আপনাদের কাছ থেকে এই কিবরিয়া সাহেবের আ ও ২১তম মৃত্যুবার্ষিকীতে আপনাদের সবাইকে উনার জন্য আমি নিজেও দোয়া করছি, সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করে আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। ভালো থাকবেন সবাই।